আসসালামু আলাইকুম শাকাব, তারা সব অনেক ভালো আছেন। 15,000 টাকায় মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর দিয়ে 90 হার্জ রিফ্রেশ রেট সহ 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ দিয়ে পোকো নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে তাদের নতুন একটি ফোন পোকো M5 মোবাইলটি। বাজেট বিবেচনায় এই মুহূর্তে সবচাইতে শক্তিশালী এই পোকো M5 ফোনটি আমরা বেশ কিছুদিন ধরে ইউজ করতেছি। সো ওভারঅল ফোনটি ইউজ করতে যে এই ফোনটি আমাদের কাছে কেমন লেগেছে, অর্থাৎ এই ফোনটির ভালো দিক খারাপ দিক সহ সবকিছু নিয়ে আজকের ভিডিওতে ইন ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 22.5 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং পোকো M5 মোবাইলটি সম্পূর্ণ ভিন্নধর্মী লেদার টেক্সচারের ডিজাইন থাকায় মোবাইলটির রিয়ার প্যানেলটি দেখতে বেশ ইউনিক এবং হ্যান্ড গ্রিপটাও বেশ ভালো। সেই সাথে মোবাইলটির রিয়ার প্যানেলে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ সহ ডিসপ্লেতে রয়েছিল কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। সত্যি কথা বলতে অনেক দিন পর বাজেট বিবেচনার কোনো ফোনে এই গরিলা গ্লাসের প্রোটেকশন নিয়ে আমরা কথা বলতেছি, যেটা খুবই ভালো লাগতেছে। যাই হোক, এর পাশাপাশি এই মোবাইলটিতে আরও রয়েছে 6.58 ইঞ্চি সাইজের ডিসপ্লে এবং মোবাইলটির থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং মোবাইলটির ওভারঅল ওয়েট হলো 201 গ্রাম। কাগজে কলমে মোবাইলটির ওয়েট বেশি হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবলভাবে এই ফোনটি আমরা ইউজ করতে পেরেছি। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো আইসি ব্লু। এই মোবাইলটির কিন্তু আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে রয়েছে আয়ার ব্লাস্টার এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। এই মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের কথা বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে একদম ঠিকঠাকই মনে হচ্ছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলতেছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট স্মুথ এবং ফাস্ট কাজ করে। এছাড়া মোবাইলটিতে 23টি ইম্পর্টেন্ট সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস ওভারঅল ঠিকঠাক থাকলেও 100% ভলিউমে যখন আমরা মোবাইলের স্পিকার থেকে সাউন্ড শুনেছি তখন কিছুটা ডিস্টরশনে দেখা পেয়েছি। তবে 70% থেকে 80% পর্যন্ত ভলিউমে মোবাইলের স্পিকার একদম ঠিকঠাক আছে, কোনো ডিস্টরশন পাইনি। তার পাশাপাশি মোবাইলের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, আমার কাছে বাজেট বিবেচনার এই ফোন হিসাবে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে MIUI 13 এবং সেই সাথে মোবাইলটিতে 1GB ভার্চুয়াল র্যাম রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে 90 হার্জ রিফ্রেশ রেট সহ 240 হার্জ টাচ স্যাম্পলিং নেট থাকার কারণে মোবাইলটি আমরা হেভি রাফ এন্ড টাফ ইউজ করার সময় কোনো প্রকার ল্যাগিং এর দেখা পাইনি। তার পাশাপাশি র্যাম হ্যান্ডেলিং খুব ভালোভাবে করার কারণে আমরা অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.58 ইঞ্চি সাইজের ডিসপ্লে, এটি একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং তার পাশাপাশি মোবাইলটিতে আরও রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজুলেশন হলো 2408x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 401 ppi এবং ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 240 হার্জ। মোবাইলটা আউটডোরে সানলাইট কন্ডিশন ইউজ করার সময় আমার কাছে মনে হচ্ছে যে ফোনটার ব্রাইটনেস কিছুটা কম, আর একটু বেশি হলে আমরা আরেকটু কমফোর্টেবল ভাবে দিনের বেলা আউটডোরে সূর্যের নিচে খুব কমফোর্টেবল ভাবে ইউজ করতে পারতাম। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলটির ভেজেল এবং চিন এরিয়া আমার কাছে প্রাইস বিবেচনা একদম ঠিকঠাক লেগেছে। সেই সাথে মোবাইলটির ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এছাড়াও মোবাইলটিতে রয়েছে ওয়াইড বাইন L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর আইসোসেল ক্যাটাগরি JN1 সেন্সর। তার পাশাপাশি মোবাইলটিতে আরও রয়েছে 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাতে ছবি তোলার সময় অবজেক্ট বেশ ইজিলি ফোকাস করা যাচ্ছিল। এজ ডিটেকশনে মোটামুটি ভালোই ছিল। কালার টোনের কথা বলতে গেলে একটু বেশি স্যাচুরেটেড করে ফেলছিল ছবি তোলার পর। সেই সাথে ছবির এক্সপোজার আমার কাছে ব্যালেন্সই লেগেছে অ্যান্ড ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে কাজ করছিল। তবে সামটাইমস ছবি তোলার পর একটু বেশি রেডিশ লাগছিল কিছু ছবি। অপরদিকে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাস করতে পেরেছি খুব ইজিলি। ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবেই কাজ করছিল। কালার টোনটা আমার কাছে ওভারঅল ডেপথ মনে হয়েছে। তবে ম্যাক্রো সেন্সর ক্যামেরার পারফরমেন্স আমার কাছে মোটামুটি লাগলেও ডেপথ সেন্সর ক্যামেরা আবার আমার কাছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসেবে ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার সুবিধা রয়েছে। 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করতে পারলে একটু ভালো হতো। তবে ওভারঅল এই প্রাইস বিবেচনায় এই ফোনটির ভিডিও ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে বেশ ভালোই লেগেছে। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমেও ভিডিও শুট করেছি। মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.1 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের
সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরাতে ছবি তোলার সময় কালার প্রোডাকশন বেশ ভালোভাবেই করতে পারছিল। এজ ডিটেকশনের ঘাটতি থাকলেও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই কাজ করে। দ্যাটস ওয়াই খুব একটা খারাপও লাগে না ছবি তোলার পর। তবে ছবি তোলার পর যেহেতু ব্যাকগ্রাউন্ড প্রসেসিং করে অনেকটা সোশ্যাল মিডিয়ার এডি টাইপ ছবি তুলে, সো 5 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে অনেকের কাছে মোবাইলের সেলফি ক্যামেরা পারফরমেন্স ভালোই লাগবে। তবে আমি মনে করি মোবাইলের ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের বা 12 মেগাপিক্সেলের হলে আরেকটু ভালো হতো। এছাড়াও এই মোবাইলটিতে রয়েছিল ক্যামেরা টু এপিআই সাপোর্ট। আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। Poco M5 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছে 22.5 ওয়াটের ফাস্ট চার্জার। 22.5 ওয়াটের চার্জার থাকলেও মোবাইলটিতে হাইস্ট 18 ওয়াট চার্জিং স্পিডে ফোনটি চার্জ করা যায় এবং 18 ওয়াট চার্জিং স্পিডে এই ফোনটি চার্জ করতে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর অল ইন অ্যারাউন্ড আমরা বেসিক ইউজ করে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজিউম করে এই মোবাইলটি থেকে আমরা স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি 5 ঘন্টার মতো। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার এবং সেই সাথে মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি এই মুহূর্তে একটি ভেরিয়েন্টই আনঅফিসিয়ালি পাওয়া যায়, সেটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই ফোনটার এই মুহূর্তে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়াল প্রাইস হলো 15,000 টাকা থেকে 16,500 টাকার মধ্যে। এই মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,23,429, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 548, মাল্টি করে 1937। স্টোরেজ স্পিড চেক করতে যে মোবাইলটির রিড স্পিড পেয়েছি আমরা 458 মেগাবাইট পার সেকেন্ডে, রাইট স্পিড পেয়েছি 512 মেগাবাইট পার সেকেন্ড। এই মোবাইলটিতে আমরা পাবজি গেমসটা খেলেছি, বেশ ভালোভাবেই খেলতে পেরেছি। ল্যাগিং, ফ্রেম ড্রপ এই ধরনের ইস্যুস আমরা মেইনলি যখন 1 ঘন্টা থেকে টানা 1.5 ঘন্টা পর্যন্ত খেলেছি তখন একেবারে ফেস করিনি। যখন ফোনটা একটু হিট হয় তখন পাবজি গেমসটাতে ল্যাগিং এবং ফ্রেম ড্রপটা করে। তার পাশাপাশি মোবাইলটাতে আমরা ফ্রি ফায়ার গেমসটা খেলেছি, 2-3 ঘন্টা অনায়াসে খেলতে পেরেছি, কোনো ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইনফ্যাক্ট ফ্রি ফায়ার গেমটা খেলার সময় কিন্তু ফোনটা খুব একটা হিটও হয় না। তার পাশাপাশি মোবাইলটাতে আমরা অ্যাশওয়ান গেমসটা খেলেছি, পারফরমেন্স একদমই স্মুথ ছিল, শুরু থেকে ভালো পারফরমেন্স পেয়েছি, কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি। কল অফ ডিউটি গেমসটা খেলেছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কল অফ ডিউটি গেমস যদি খেলে থাকেন এই ফোনের পারফরমেন্স খুবই ভালো লাগবে। সে সাথে মোবাইলটিতে আমরা ফুটবল গেমসটা খেলেছি পেস, সো সেটার পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল, আপনাদেরও ভালো লাগবে। এবং এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে লং টাইম গেম প্লেতে হিট হয়, স্পেশালি পাবজি গেমসটা খেলার সময়। তাছাড়া ফোনটা যখন আপনি ইন্টারনেট ইউজ করবেন, মোবাইল ডাটা দিয়ে স্পেশালি ভিডিও দেখবেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, তখন এই ফোনটা হিট হয়, বাট অনেক বেশি হিট হয় না। মানে আগে যেসব হিটিং ইস্যুস ছিল ওই লেভেলের হিটিং এই ফোনটাতে হয় না। কিছুক্ষণ টাইম দিলে আবার ফোনটা ঠান্ডা হয়ে যায়। মেইন কথা হলো 6 ন্যানোমিটার বেস প্রসেসর, তো সো অনেক প্রেশারও অনেক বেশি হিট হয় না। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। সেই সাথে মোবাইলটিতে রয়েছিল FM রেডিওর সাপোর্ট। এবার চলুন আমরা জেনে এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে, তার পাশাপাশি মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো ফোনটার ব্রাইটনেস আমাদের কাছে কিছুটা কম মনে হচ্ছে, স্পেশালি আউটডোরে দিনের বেলা ইউজ করার সময়। তবে অনেক বেশি প্রবলেম আমার কাছে মনে হয় না, আরেকটু যদি ব্রাইটনেস বেশি হতো তাহলে আরও ভালো লাগতো, তবে ওভারঅল কম এটা বলতেই হচ্ছে। দেন সেকেন্ড যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে, দেন সেটা হলো এই ফোনটা যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা হলো 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এটা যদি 12 মেগাপিক্সেল, যদিও 12 মেগাপিক্সেল হয় না, যদি 16 মেগাপিক্সেলের ক্যামেরা হতো তাহলে একদম বেস্ট অফ দ্য বেস্ট একটা ডিল হতো এই প্রাইস রেঞ্জ বিবেচনায়। কারণ নার্জো 50তে কিন্তু 16 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, সো নার্জো 50কে এমনি ওই ফোনটা অলমোস্ট সব দিকে বিট করে, জাস্ট সেলফি ক্যামেরাটাই কিছুটা পিছিয়ে থাকবে। দেন থার্ড যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো এই ফোনটা বাংলাদেশ মার্কেটে শুধু 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টে আপাতত আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। যদি এটা 6GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যায় অর্থাৎ 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, তাহলে স্পেশালি যারা আপনারা গেমস খেলেন 6GB র্যাম হলে এই ফোনটা দিয়ে গেম খেলে 100% পয়সা শুরু করতে পারবেন। বাট স্টিল যারা হালকা পাতলা গেম খেলেন, স্পেশালি ফ্রি ফায়ার টাইপ গেম খেলেন, তারা এই ফোনটাতে গেমস খেলে অনেক মজা পাবেন, কারণ ফোনটা যেহেতু 6 ন্যানোমিটার বেস প্রসেসরে তৈরি, সো নার্জো 50 থেকেও এই ফোনটাতে হিটিং কম হয়। দ্যাটস ওয়াই চার্জ ব্যাকআপও যেমন ভালো পাওয়া যায়, গেম খেলে অনেক ভালো লাগবে। দেন সর্বশেষ কথা বলবো এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা নিয়ে। সত্যি কথা বলতে কি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা মাঝে মাঝে স্লো কাজ করে। ইভেন এটা সত্যি কথা বলতে Xiaomi প্রায় সব ফোনে আমরা ফেস করি, এই ফোনটা তো আমরা ফেস করি যে শুরুর দিকে অনেক স্পিড থাকলো, যত দিন যায় আস্তে আস্তে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা স্লো কাজ করে। সো আমার মনে হয় আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সেট না করে ইউজ করতে পারেন, বাট এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইস্যুস না, অনেকের কাছে আবার এটা কোনো প্রবলেম নাও মনে হতে পারে। সো চলুন আমরা জেনে নিই এখন এই ফোনটার কি বেস্ট সাইড রয়েছে অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে কথা বলবো এই ফোনটার আউটলুক। এই রেয়ার প্যানেলের যে লেদার টেক্সচারের ডিজাইনটা রয়েছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ এটা হ্যান্ড গ্রিপ করতে অনেক ভালো লাগে। স্ক্র্যাচ পড়ার কোনো চান্স নেই, কারণ আপনি যদি যত চেষ্টা করেন না কেন এখানে স্ক্র্যাচ পড়বে না।
আর হাত ঘামাই গেলেও কোনো সমস্যা নেই, মানে ওভারঅল খুব স্টাইলিশ। আর আপনারা চাইলে একটু ধুতেও পারবেন। দেন যে সেকেন্ড বিষয়টা আমার ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার ডিসপ্লে বলতে ব্রাইটনেস কম, বাট তার মানে এই না যে ডিসপ্লে অনেক খারাপ। ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো, ভিডিও দেখে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে কিন্তু 90 Hz রিফ্রেশ রেট রয়েছে, সেই সাথে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে। তো আমরা ভিডিও দেখে যেমন অনেক মজা পেয়েছি, তার পাশাপাশি 240 Hz টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে মাল্টিটাস্কিং করার সময় কিন্তু বেশ স্মুথ একটা ফিল পেয়েছি, কোনো প্রবলেম ফেস করিনি, একদম বেশ ভালো লেগেছে। আবার 1GB ভার্চুয়াল র্যামও রয়েছে। যাই হোক, ওভারঅল মাল্টিটাস্কিং পারফরমেন্স প্রাইস হিসাবে বেস্ট ছিল রাইট নাও বাংলাদেশ মার্কেট বিবেচনায়। দেন আমি যদি এই ফোনটার স্পিকারের কথা বলতে চাই, স্পিকার পারফরমেন্স আমাদের কাছে প্রাইস হিসাবে ডিসেন্টই মনে হচ্ছে। আর ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ক্যামেরা যথেষ্ট ভালো, 50 মেগাপিক্সেলের ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো ছিল। ম্যাক্রো সেন্সর ক্যামেরাটা মোটামুটি। ভিডিও ক্যামেরা রাইট নাও বাজেট বিবেচনায় যদি আমি কোনো ফোনের ভিডিও ক্যামেরা পারফরমেন্সের কথা বলি, এই ফোনটা খুবই ভালো। দেন এই ফোনটা সেলফি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে অনেক বেশি ভালো বলবো না, যেহেতু সোশ্যাল মিডিয়া টাইপ রেডি ছবি তুলে, অর্থাৎ ছবি তোলার পর ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ে যে এমন একটা সুন্দর প্রসেসিং করে যে আপনাদের কাছে ভালো লাগতে পারে। সো ওভারঅল ওই হিসাবে ভালো, বাট সেলফি ক্যামেরাটা যদি 5 মেগাপিক্সেলের জায়গায় 16 মেগাপিক্সেল হতো তাহলে আরও ভালো হতো। দেন ফোনটার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে যেহেতু G99 প্রসেসর রয়েছে মিডিয়াটেকের, 6 nanometer বেস প্রসেসর, সো হিটিং হতে একটু সময় লাগে। বাট স্টিল পাবজি গেমসটা আপনারা এই 4GB স্টোরেজ ভেরিয়েন্টে খেলে খুব একটা মজা পাবেন না। যদি এটা 6GB স্টোরেজ ভেরিয়েন্টে আসে তখন অনেক মজা পাবেন। বাট ফ্রি ফায়ার বলেন, H1 বলেন, বা যেটাকে না বললেই নয় কল অফ ডিউটি টাইপ গেমস যদি আপনারা এই ফোনে খেলে থাকেন, বেশ স্মুথলি খেলতে পারবেন এবং শান্তিতেই খেলতে পারবেন। দেন আমি কথা বলবো মোবাইলটার ইউআই পারফরমেন্স নিয়ে। ফোনটাতে অ্যান্ড্রয়েড 12 ভার্সনের পাশাপাশি MIUI 13 রয়েছে, তার পাশাপাশি 1GB ভার্চুয়াল র্যাম রয়েছে, যেটা একটু আগে বললাম। ওভারঅল এই ফোনটার পারফরমেন্স কিন্তু খুবই স্মুথ। আমরা অনেক হেভি ইউজ করেছি, হেভি মাল্টিটাস্কিং করেছি, ইউআই থেকে কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা একেবারেই পাইনি। দেন কথা বলবো সব কথা শেষ কথা, অর্থাৎ এই ফোনটি কাদের জন্য কেনা উচিত হবে। মেইনলি একটা কথা বলে রাখি, যারা আপনারা মোটামুটি গেমিং করেন, লং টাইম ফোনে কথা বলেন, লং টাইম ভিডিও দেখেন এবং ওভারঅল একটা ভালো চার্জ ব্যাকআপ চাচ্ছেন বাজেট বিবেচনায় কোনো ফোন হিসাবে, তার পাশাপাশি ইউনিক একটা ফোন আপনারা ইউজ করতে চান, তারা চোখ বন্ধ করে Poco M5 এই ফোনটি নিতে পারেন। কারণ এই মুহূর্তে বাংলাদেশে 15-16 হাজার টাকা প্রাইস বিবেচনায় এই ফোনটা আমার কাছে সবচাইতে বেস্ট মনে হচ্ছে। তবে একটা কথা বলে রাখি, যেহেতু ফোনটা আনঅফিসিয়াল ফোন, মার্কেটে সবসময় আপনারা অ্যাভেলেবেল খুব একটা পাবেন না, আর প্রাইস হতে পারে কিছুটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, 15,000 টাকা থেকে 16-17 যে কোনো একটা প্রাইস হতে পারে। ইটস অল অ্যাবাউট সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যদি সাপ্লাই কম থাকে, ডিমান্ড বেশি থাকে, প্রাইস তখন একটু বেশি থাকতে পারে। সো যাই হোক, এই হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের কাছে Poco M5 অর্থাৎ এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।